আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ প্যাশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। করোনা প্যান্ডেমিকে সবাই সচেতনতা অবলম্বন করছো এবং সবাই স্বাস্থ্যবিধি ঠিকভাবে মেনে চলার চেষ্টা করছো। তো আমি আজ তোমাদের সাথে স্টোরি টেলিং বা গল্পকথন থেকে একটি গল্প শেয়ার করব। গল্পটি একটি বিখ্যাত রাইটার ডক্টর ফস্টাস, গল্পটির নাম বেসিক্যালি ডক্টর ফস্টাস, এবং গল্পটি একটি বিখ্যাত রাইটার ক্রিস্টোফার মার্লো নামে একজন নোভেলিস্ট লিখেছেন গল্পটা। তিনি ছিলেন 15 or 16 সেঞ্চুরির সময়ের খুবই বিখ্যাত একজন রাইটার, এবং তিনি তার গল্পতে অনেক সুন্দর করে একটি সমাজের বাস্তবতা তুলে ধরেছেন, এবং একটা মানুষের বাজে কৌতূহল বা ব্যাড ইন্টেনশনস মানুষটাকে কতটুকু বাজে পরিণতির দিকে নিয়ে যায় সেটাই বেসিকলি এই গল্পে তুলে ধরা হয়েছে। তো আমি গল্পটি শুরু করি। ডক্টর ফস্টাস নামে একজন স্কলার বা খুবই জ্ঞানী একজন পণ্ডিত ব্যক্তি তখন ইংল্যান্ডের উইটিংবার্গে থাকতেন, বসবাস করতেন। তো ডক্টর ফস্টাস ছিলেন খুবই একজন জ্ঞানী স্কলার, তার দুনিয়ার সব বিষয়ে মোটামুটি জ্ঞান অর্জন করা শেষ হয়ে গিয়েছিল। তো তিনি একটা টাইমে চিন্তা করলেন, আমার তো সব বিষয়ে জানা শেষ, আমি এখন কোন বিষয়ে আমার রিসার্চ করব বা পড়ালেখা করব আমি ঠিক বুঝতে পারছি না। তখন সাডেনলি ডক্টর ফস্টাস থিওলজি বা ধর্মতত্ত্বের উপরে পিএইচডি করে রেখেছেন। হঠাৎ করে সাডেনলি ডক্টর ফস্টাসের চিন্তা হয়, আমি তো ধর্মতত্ত্বের উপর অনেক কিছু জানি, কিন্তু ধর্মের বিপরীতে যে একটা ধর্ম থাকে, মানে ব্ল্যাক ম্যাজিক বা নেক্রোমেসি বলা হয় এটাকে, সেটার ব্যাপারে কালো বিদ্যা বা কালো জাদু, সেটার ব্যাপারে আমি কিছু জানতে চাই এবং সেই ব্যাপারে আমি কিছু চর্চা অবলম্বন করতে চাই। আমি চাই শয়তানের অনুসারী বা ওরকম টাইপ কিছু হয়ে কিছু বেনিফিট অর্জন করার জন্য। তো তার একটা সার্ভেন্ট ছিল, তার নাম ছিল হলো ওয়াগনার। তো ওয়াগনারের কাছে সে যায় এবং ওয়াগনারকে বলে, আমাকে হেল্প করো, আমি কালো বিদ্যা বা কালো জাদু শিখতে চাই। তখন ওয়াগনার তাকে বেশ কিছু কালো জাদুর উপর বই এনে দেয়, এবং ওয়াগনার তখন তাকে দুজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় যারা এইসব বিষয়ে দক্ষ। তাদের নাম থাকে হলো ব্যালডেস এবং কর্নেলিয়াস। ব্যালডেস এবং কর্নেলিয়াস তার কাছে আসার পরে তারা তাকে নেক্রোমেসি বা কালো বিদ্যা সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে সাহায্য করে, এবং ডক্টর ফস্টাস সেই জ্ঞানের সাহায্যে মেফিস্টোফিলিস, লুসিফারের যে সবচেয়ে বড়, লুসিফার থেকে হলো গড অফ ডেভিল, ঠিক আছে, লুসিফার হলো বাইবেলে শয়তানের সবচেয়ে বড় উপসারী বা গড অফ ডেভিল বলা হয় লুসিফারকে। তো লুসিফারের যে সর্বপ্রথম গোলাম থাকে তার নাম থাকে হলো মেফিস্টোফিলিস। তো ডক্টর ফস্টাস বিভিন্ন কালো জাদু বা বিভিন্ন চর্চার মাধ্যমে মেফিস্টোফিলিসকে ডাকে। তো মেফিস্টোফিলিসকে ডাকার প্রসেসের সময় তখন তার কাছে গুড অ্যাঞ্জেল এবং ব্যাড অ্যাঞ্জেল নামে দুজন অ্যাঞ্জেল অ্যাপিয়ার করে, এবং অ্যাপিয়ার করার পরে ডক্টর ফস্টাসকে তারা বলে থাকে যে, গুড অ্যাঞ্জেল বলতে থাকে যে, দেখো ডক্টর ফস্টাস, পৃথিবীতে অনেক কিছু আছে করার, এবং তুমি যদি ঈশ্বরের অনুসারী থেকে নিজেকে বঞ্চিত করো এবং তুমি শয়তানের অনুসারী হয়ে যাও, তুমি ঈশ্বরের সব সান্নিধ্য এবং ভালোবাসা থেকে বঞ্চিত হবে। তো তুমি এই কাজটা করা থেকে নিজেকে বিরত রাখো, এখনও সময় আছে, তুমি এখান থেকে চলে আসো। আর ব্যাড অ্যাঞ্জেল তখন এসবকে বিভিন্ন কথা বলতে থাকে, এরকম যে পৃথিবীটাই হলো সবচেয়ে বিলাসবহুল জায়গা, পৃথিবীতে যদি তুমি সুখ অর্জন করতে পারো, সমস্ত সান্নিধ্য তুমি পেতে পারো, পৃথিবীর সুখের সান্নিধ্য পেতে পারো, তাহলে তোমার জীবন অনেক সুন্দর হবে। তুমি গুড অ্যাঞ্জেলের কথা না শুনে তুমি শয়তানের অনুসারী হয়ে যাও এবং তুমি আমাদের পদাঙ্কন করো, তুমি পৃথিবীতে অনেক সুখে থাকতে পারবে, এরকম কিছু কথা বলে। তখন ডক্টর ফস্টাস তার নিজের গুড ইন্টেনশন হারিয়ে ফেলে এবং তার ব্যাড ইন্টেনশনের দিকেই সে চলতে থাকে। তখন সে মেফিস্টোফিলিসকে ডাকে, তবে মেফিস্টোফিলিস তখন তার সামনে হাজির হয়। মেফিস্টোফিলিস তার সামনে হাজির হওয়ার পরে মেফিস্টোফিলিস বলে যে, মেফিস্টোফিলিসকে বলে ডক্টর ফস্টাস যে, তুমি আমার গোলাম হয়ে যাও, এর বিনিময়ে
আমি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তখন মেফিস্টোফিলিস বলে যে হ্যাঁ আমি তোমার গোলাম হতে রাজি আছি, কিন্তু আমি যেহেতু লুসিফারের গোলাম, সো লুসিফার যা বলবে তার বিপরীতে আমি কিছু বলতে পারবো না, এবং আগে যদি তুমি যদি চাও আমি তোমার গোলামি করি, তাহলে তোমাকে অবশ্যই লুসিফারের কথা শুনতে হবে প্রথমে। তখন লুসিফারের অ্যাপিয়ার হয় এবং লুসিফার বলে তুমি যদি এই পৃথিবীতে সমস্ত সুখ এবং সান্নিধ্য পেতে চাও, তাহলে তোমার সোল তোমাকে আমার কাছে বিক্রি করতে হবে। 24 বছর তুমি এই পৃথিবীতে তোমার নিজের আয়েস অনুযায়ী সব কিছু করতে পারবে, দুনিয়ার সব সুখ তোমাকে মেফিস্টোফিলিস দিবে, কিন্তু এর বিনিময়ে তুমি 24 বছর পরে তুমি মারা যাবে, এবং মারা যাওয়ার পরে তোমার সোল আমার কাছে বিক্রি করতে হবে, এবং তখন তুমি নরকের একজন সদস্য হয়ে যাবে। মৃত্যুর পরে তোমার তখন মৃত্যু হবে। তখন ডক্টর ফস্টাস কিছুটা ভয় পেয়ে যায়, কিছুটা শঙ্কিত হয়, তারপর চিন্তা করে এর বিনিময়ে তো আমি দুনিয়ার সব সুখ এবং সান্নিধ্য পেতে পারি, তাহলে আমি না হয় এটাই করে দেখি, যে আমার এটা করলে আমি দুনিয়াতে সব কিছু অর্জন করতে পারবো, আমার তো শিক্ষা দীক্ষা এগুলো আমি সবার কাছে সুন্দরভাবে বিতরণ করতে পারবো, এবং আমি অনেক ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাব সবার কাছে। তখন গুড অ্যাঞ্জেল এবং ব্যাড অ্যাঞ্জেল আবার অ্যাপিয়ার করে এবং ডক্টর ফস্টাসকে বলে, দেখো ফস্টাস, এখনও সময় আছে, তুমি প্রভুর কাছে, তোমার ঈশ্বরের কাছে মাফ চাও, এবং তুমি শয়তানের অনুসারী না হয়ে তুমি আবার শান্তির পথে, ধর্মের পথে চলে আসো। ডক্টর ফস্টাস তখন তার এই কথাগুলো রিজেক্ট করে সে মেফিস্টোফেলিসের কথা অনুসারে কাজ করে থাকে। তখন মেফিস্টোফেলিস তাকে বলে যে তোমাকে একটা নিজের শরীরের রক্ত দিয়ে একটা বন্ডে সিগনেচার করে এটা প্রমাণ দিতে হবে যে তুমি 24 বছর পরে তোমার জীবন শেষ করবে এবং তুমি নরকের একজন অনুসারী হয়ে যাবে। তখন ডক্টর ফস্টাস নিজের হাতের কবজি কেটে নিজের হাত থেকে রক্ত বের করার চেষ্টা করে ওই বন্ডে সিগনেচার করার জন্য, কিন্তু তখন তার রক্ত জমাট বেঁধে যায়, রক্ত জমা বেঁধে কালো হয়ে যায়, রক্ত বের হতে চায় না হাত থেকে। তো এটাও একটা সিগনিফিক্যান্ট আছে এখানে, যে গুড অ্যাঞ্জেলরা বা ঈশ্বর চাচ্ছিল ডক্টর ফস্টাস যাতে শয়তানের অনুসারী না হয়, তাই সে রক্ত জমাট বাঁধিয়ে দিয়েছিল। কিন্তু তখন মেফিস্টোফিলিস একটা আগুনের জ্বলন্ত কয়লা নিয়ে আসে ডক্টর ফস্টাসের রক্ত গলিয়ে সেই রক্ত দিয়ে তাকে বন্ডে সিগনেচার করায়, এবং সাথে সাথে ডক্টর ফস্টাস শয়তানের অনুসারী হয়ে যায়, মানে নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দেয় কাইন্ড অফ। এভাবে করে ডক্টর ফস্টাস এক সময় শয়তানের অনুসারী হয়ে যায়, শয়তানকে নিজের সোল বিক্রি করে দেয়। সোল বিক্রি করে দেওয়ার পরে তার হাতে একটা, তখন এভাবে হাতে ঠিক এই জায়গায় ওর একটা লেখা উঠে যে ফ্লিমেন। তো এটা মানে হলো কাইন্ড অফ যে সে শয়তানের অনুসারী হয়ে গিয়েছে বা নিজের সোল শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে, তার ধর্ম বা ইমানের সাথে তার কোনো সম্পর্ক নেই, যেটাকে গডের সাথে যত রিলেশনশিপ আছে বা সম্পর্ক আছে বা আস্থা আছে, বিশ্বাস আছে, সব কিছুই সে বিক্রি করে দিয়েছে শয়তানের কাছে। তার কাছে এখন গড বলতে কিছু নেই, যা হবে সবই শয়তানের অনুসারী হবে এবং শয়তানের পদাঙ্কন তাকে মেনে চলতে হবে, শয়তানের পদাঙ্কন তাকে মেনে চলতে হবে। এরকম একটা ব্যাপার চলে আসার পর ডক্টর ফস্টাস একটু বিচলিত হয়ে যায়, যে একটু ভয় পেয়ে যায় যে ফ্লিমেন লেখাটা আমার হাতে উঠলো, আমি কি খারাপ কিছু করছি কিনা। তারপর আবার চিন্তা করে না, এর বিনিময়ে আমি অনেক জ্ঞান অর্জন করতে পারবো, মেফিস্টোফিলিসকে দিয়ে আমার যা ইচ্ছা আমি করতে পারবো, ঠিক আছে। তারপর সে মেফিস্টোফিলিসের সাথে এরকম সবসময় থাকা শুরু করে। মেফিস্টোফিলিস একজন ইনভিজিবল ম্যান হয়ে সবসময় তার পাশে চলাফেরা করে বা তার সব আদেশ অনুসরণ করার চেষ্টা করে এবং শোনার চেষ্টা করে। তো মেফিস্টোফিলিসকে সে এরকম একটার পর একটা বিভিন্ন জিনিস জিজ্ঞেস করতে থাকে। তখন মেফিস্টোফিলিসকে জিজ্ঞেস করে যে হেল কি, হ্যাভেন কি, এগুলো বলতে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করতে থাকে। পরে মেফিস্টোফিলিস তখন তাকে অ্যাস্ট্রোনমি, পরে ট্রিজ, হার্বস, হ্যাভেন্স এসবের উপরে অনেক রকম বই দেওয়া শুরু করে। তখন মেফিস্টোফিলিসকে ডক্টর ফস্টাস আস্ক করে যে মেফিস্টোফিলিস হেল কি।
তো মেফিস্টোফেলিসকে জিজ্ঞেস করে হেল কি, হেল বলতে কি আদৌ কিছু আছে, আমি এটা বিশ্বাস করি না। তখন মেফিস্টোফেলিস বলে হেল বলতে অবশ্যই কিছু একটা আছে, যেমন হেভেন আছে এরকম হেলও আছে, এবং আমি হেল থেকেই এসেছি, এর মানে হেলও আছে। এবং তখন মেফিস্টোফেলিস খুবই সুন্দর একটা ট্রিকি অ্যান্সার করে, সেটা হলো নরক একটি নির্দিষ্ট জায়গায় সীমিত না, যেখানে ঈশ্বরের অস্তিত্ব নেই সেখানেই নরকের অস্তিত্ব থাকে। হেল ইজ জাস্ট এ ফ্রেম অফ মাইন্ড, নাথিং এলস, বাট এরকম থাকে, এরকম একটা উত্তর দেয়। তো এরকম বিভিন্ন কোশ্চেন করার পরে মানে করতে 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 যেহেতু ডক্টর ফস্টাস অনেক কিউরিয়াস মাইন্ডের একজন পাবলিক থাকে, সেজন্য তার কিউরিয়াসিটি এবং তার জানার আগ্রহ এতই বেশি যে মেফিস্টোফেলিস একটা বিরক্ত হওয়া শুরু করে তার এত প্রশ্নের জন্য। পরে একটা টাইমে সে জিজ্ঞেস করে এরকম যে এই পৃথিবী কে সৃষ্টি করেছে, কিন্তু যেহেতু মেফিস্টোফেলিস একজন শয়তানের অনুসারী এবং সে লুসিফারের গোলাম, তার মুখে গডের নাম উচ্চারণ করা যাবে না, ঈশ্বরের কথা, ঈশ্বর রিলেটেড কোনো কিছুই সে করতে পারবে না, এটা করলে করা সম্ভব না তার পক্ষে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে বা তার সাথে খারাপ কিছু হবে এরকম। তো যখনই ডক্টর ফস্টার তাকে জিজ্ঞেস করতো এই পৃথিবী কে সৃষ্টি করেছে, তখনই সেই কোশ্চেনের উত্তরটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো, যখনই জিজ্ঞেস করতো তখনই এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো। তো এভাবে একটা সময় ডক্টর ফস্টাস বলে আমার একজন ওয়াইফ লাগবে, আমি এভাবে সিঙ্গেল লাইফ আর লিড করতে পারছি না। ঠিক আছে, তখন বলে আমি বিয়ে করতে চাই এবং আমাকে একটা খুব সুন্দরী মেয়ে এনে দাও। তখন মেফিস্টোফেলিস যেটা বলে যে বিয়ে একটি পবিত্র জিনিস এবং এটার সাথে গড যেহেতু রিলেটেড, সো আমি এটা করতে পারবো না, আমি তোমাকে একটা এমনি মিস্ট্রেস বা দাসী টাইপের কেউ, যে তোমাকে ওয়াইফের মতো তোমাকে তোমার সাথে থাকবে রাখবে, এরকম কাউকে হেল থেকে এনে দিচ্ছি। তো হেল থেকে সে একটা এরকম নারীকে এনে দেয় তার এন্টারটেন করার জন্য বা তার জীবনসঙ্গিনী হওয়ার জন্য, কিন্তু ডক্টর ফস্টাস মেয়েটাকে খুব পছন্দ করে না, যার ফলে বলে ওকে তাড়িয়ে দেয় এখান থেকে, তারপর মেয়েটা আবার চলে যায় আনার পরে এরকম। তারপরে এরকম এরকম চলতে একটা সময় মেফিস্টোফেলিস একটু কাইন্ড অফ বিরক্ত হয়ে যায় ডক্টর ফস্টাসের উপরে, যেহেতু একটার পর একটা তার কাছে বিভিন্ন আবদার করতেই আছে। তো এমন সময় লুসিফার নিজে স্বয়ং তার সহকর্মী বেলজেবাবকে নিয়ে সে অ্যাপিয়ার্ড হয় পৃথিবীতে, মানে ডক্টর ফস্টাসের কাছে আর কি, এবং এসে ডক্টর ফস্টাসকে সে 7 ডেডলি সিনসের ব্যাপারে বলে, বাইবেলের যে 7টা পাপ আছে সেই 7টা পাপের ফলে কি কি হতে পারে এগুলো সব তাকে বিভিন্ন চিত্রের মাধ্যমে, বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে সে তাকে এখানে প্রদর্শন করে দেখায়, মানে তাকে এন্টারটেন করার জন্য কাইন্ড অফ নাটকের মতো হ্যালুসিনেশন টাইপের একটা এরকম সিন ডক্টর ফস্টাসকে দেখায়। তো এগুলো দেখে ডক্টর ফস্টাস অনেক কিছু জানতে পারে 7 ডেডলি সিনসের সম্পর্কে বা বুঝতেও পারে, এবং তখন পরে বলে আমি হেল দেখতে চাই, আমাকে হেল দেখাও। তখন লুসিফার বলে যে এখনও তোমার হেল দেখানোর সময় আসেনি, তুমি কয়েকটা বছর অপেক্ষা করো, তারপরে তুমি হেলেই যাবে, তুমি তখন হেলের একজন আমাদের অনুসারী হবে, তুমি অপেক্ষা করো, তোমাকে হেল দেখানো হবে, এরকম বলে। তো এরকম করতে করতে একটা টাইমে ডক্টর ফস্টাস মেফিস্টোফেলিসের সাথে ওয়ার্ল্ড ট্যুরে যায়, বলে আমি ওয়ার্ল্ড ট্যুর করব। তো সে পুরো ইউরোপ ঘুরে বেড়াবে। সো সে ইউরোপ ঘুরে বেড়াতে বেড়াতে একটা টাইমে সে রোমে যায় এবং রোমে গিয়ে সেখানে অবস্থান করে, এবং রোমের একটা চার্চ বা গির্জায় পোপ নামে একজন খুব ধর্মযাজক ছিল, এবং তাদের ওখানে একটা ফিস্ট, একটা ফুড ফেস্টিভ্যাল বা এরকম কিছু চলছিল, মানে গির্জায় যেটা হয় সেটা গিয়ে সে মেফিস্টোফেলিসের সাহায্য নিয়ে তাদেরকে অদৃশ্য হয়ে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে, এবং এরকম করে সে অনেক মজা পেতে থাকে, বিরক্ত করতে থাকে। এভাবে সে অনেকটা সময় যেভাবে পার করে ঘুরতে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে, তারপর আবার বাসায় চলে আসে। এমন সময় তখন এগুলো করে ডক্টর ফস্টাস পরে অনেক জ্ঞান অর্জন করতে থাকে, আরও বিভিন্ন বিষয় জানতে থাকে। তো তখন জার্মানির কিং বা এম্পারর চার্লস ফিফথ তার ব্যাপারে জানতে পারে যে ডক্টর ফস্টাস নামে এমন একজন লোক আছে এবং তার অনেক ম্যাজিক্যাল পাওয়ার আছে, সে অনেক কিছু করতে পারে, জানতে পারে। তো সেটাকে ডাকে, এবং ডাকার পরে
ডক্টর ফস্টাস তাকে বিভিন্নভাবে এন্টারটেইন করে, অনেক কিছু করে, এন্টারটেইন করে, অনেক কিছু করার পরে আবার একদল লোক থাকে ওইখানে যে ডক্টর ফস্টাসকে মানে অনেক মানে সব কর্মকাণ্ডের জন্য ওরা অনেক বিরক্ত হয়। ওরা জানে যে ডক্টর ফস্টাস ভালো কেউ না, ও খারাপের অনুসারী বা খারাপ কোনো কিছুর মাধ্যমে এসব কাজগুলো করছে। তো ডক্টর ফস্টাস অনেক স্যাটারিটিক্যালি ব্যঙ্গ করে তার সাথে, এবং তাদের মাথায় এরকম শিং গজিয়ে দেয় দুষ্টামি করে, মানে অনেক কিছু করতে থাকে এরকম। মানে এভাবে ডক্টর ফস্টাস এন্টারটেইন করে নিজেকে লাইফের অনেক সময় পার করে দিচ্ছে তার লাইফের, কিন্তু সে টের পাচ্ছে না একটা টাইমে যে তাকে ফাইনালি একটা টাইমে মরতে হবে বা তাকে হেলে যেতে হবে। তো এইভাবে হতে হতে পরে ডক্টর ফস্টাসের এরকম ম্যাজিক্যালের যে বইগুলো আছে, তার একজন হর্স রাইডার থাকে একটা, সেই হর্স রাইডার চুরি করে, রবিন থাকে তার নাম, চুরি করে তার সব বইপত্র নিয়ে গিয়ে বিভিন্ন জিনিস জানার চেষ্টা করে, এবং সে মেফিস্টোফেলিসকে, ডক্টর ফস্টাসের সাথে মেফিস্টোফেলিস এক জায়গায় থাকে, তখন ওকে ডেকে নিয়ে আসে। তখন মেফিস্টোফেলিস বলে, তোর এত বড় সাহস, তুই মেফিস্টোফেলিস আমাকে ডাকেছিস, আমি শুধু ডক্টর ফস্টাসের গোলাম, আমি তোদের গোলাম না। তখন ওকে অনেক উত্তক্ত করে, বিরক্ত করে রবিনকে, ওই হর্স রাইডারকে, তারপর আবার ডক্টর ফস্টাসের কাছে চলে আসে। এরকম করে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ডক্টর ফস্টাসের দিন কাটতে থাকে। তারপরে একটা সময় হয় ডিউক অফ বেন হোল্টের একজন ডিউক, মানে নাম হলো ডিউক অফ বেন হোল্ট, তো সেই ডিউক এবং ডাচেস ডক্টর ফস্টাসকে ইনভাইট করে তার এখানে। তখন ডক্টর ফস্টাস বলে যে ডক্টর ফস্টাস বলে যে আপনার জন্য আমি কি করতে পারি আপনি বলেন। তখন ডক্টর ফস্টাসের মানে ডক্টর ফস্টাসকে ডিউকের ওয়াইফ ডাচেস চিনি, উনি বলতে থাকে যে আমাকে আঙ্গুর এনে দাও, আমার আঙ্গুর খেতে খুব ইচ্ছা করছে। তো ডক্টর ফস্টাস, তখন আঙ্গুরের মৌসুম ছিল না, এখন ডক্টর ফস্টাসকে মানে সে একটু পরীক্ষা করে দেখতে চাচ্ছে ডক্টর ফস্টাস আসলে সব কিছু করতে পারে কি না। তখন ডক্টর ফস্টাস আঙ্গুর এনে দিয়েছে, এবং আঙ্গুরগুলো খেতেও খুব সুস্বাদু ছিল। তো বলে, তুমি আঙ্গুর কীভাবে আনলা, এক তো আঙ্গুরের সিজন না, এটা কিভাবে সম্ভব, আঙ্গুর নিয়ে আসলা তুমি? তখন বলছে, আমি পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যেখানে যেতে পারি না এবং করতে পারি না, আমি সব কিছুই করতে পারি, তাই আমি অন্য একটা প্রান্তে যেখানে অনেক ভালো আঙ্গুরের মৌসুম চলছে সেখান থেকে আঙ্গুর নিয়ে এসেছি। তো এর মাঝখানে এসব ঘটনা কর্মকাণ্ড হতে থাকে, এবং এর মাঝখানে একটা সময় ডক্টর ফস্টাসকে আবার গুড অ্যাঞ্জেল এবং ব্যাড অ্যাঞ্জেল এর মধ্যে কিছু কিছু সময় অ্যাপিয়ার করে, এবং তাকে বলে যে ডক্টর ফস্টাস এখনও সময় আছে, তুমি চলে আসো ধর্মের পথে, তুমি গডের কাছে মাফ চাও, তাহলে লুসিফার তোমার মৃত্যুর পর তোমার সোল নিয়ে যাবে না, তোমার এখনো সময় আছে, তুমি স্টিল নাও চাইলে তুমি চলে আসতে পারো। এবং ডক্টর ফস্টাসের একটা বিভিন্ন তার বন্ধুদেরকে বিভিন্নভাবে এন্টারটেইন করতে থাকে তার কর্মকাণ্ডের মাধ্যমে। তখন তার একটা এমন ওল্ড ফ্রেন্ডও তাকে অনেক বলে যে ডক্টর ফস্টাস, তুমি যা করেছো ভুল মানুষের দ্বারা হতেই পারে, এখনও সময় আছে, তুমি নিজেকে শুধরে নাও এবং তুমি শয়তানের সান্নিধ্য থেকে আবার ঈশ্বরের কাছে চলে আসো, তুমি ঈশ্বরের কাছে মাফ চাও। ডক্টর ফস্টাস এরকম করতে করতে ডক্টর ফস্টাস প্রায় 24 বছর জীবন পার হয়ে যাচ্ছিল, এবং তখন ফাইনালি তার এরকম রিয়ালাইজেশন আসে যে আমার চলে আসা উচিত, আমি মনে যা করছি তার জন্য আমার হয়তো বা অনেক বড় পাপের সম্মুখীন হতে পারে। যখনই রিয়েলাইজেশন আসে তখনই দেখা যাচ্ছে লুসিফার তার সহকর্মী বেলজেবাবকে নিয়ে অ্যাপিয়ার্ড হয় এবং বলে, কি ডক্টর ফস্টাস, বেইমান তো আগেই হয়ে গিয়েছো, তুমি এখন আবার আমার সাথে বেইমানি করতে চাচ্ছ, এটা তো হবে না, তোমার বন্ডের কথা তোমার মনে নেই, সিগনেচারের কথা তোমার মনে নেই, তুমি যেগুলো এগুলো করো তাহলে তোমাকে আমি অনেক বাজে শাস্তি দিব, অনেক বাজেভাবে তোমাকে ধ্বংস করে দিব, এরকমভাবে কিছু থ্রেট করতে থাকে লুসিফার যে তোমার এগ্রিমেন্ট অনুযায়ী তুমি যা এগ্রিমেন্টে সিগনেচার করেছো তাই করতে হবে, তোমার এর বাইরে গিয়ে তুমি কিছু করতে পারবে না, তোমার পক্ষে এটা করা সম্ভব না। তখন ডক্টর ফস্টাস বলে, আসলেই তো আমি তো এর বাইরে কিছু করতে পারবো না। তখন সে আবার লুসিফারের কথা শুনতে থাকে। এভাবেই একটা টাইমে তার ওয়েগনার যে সার্ভেন্ট ছিল ডক্টর ফস্টাসকে নিয়ে খুবই চিন্তিত থাকে যে ডক্টর ফস্টাসের সময় ঘনিয়ে আসছে, ডক্টর ফস্টাস যে কোনো সময় মারা যাবে, তো কি করা যায়। তো এরকম করতে করতে ডক্টর ফস্টাসও লাস্টের দিকে তার সময়গুলো কিভাবে পার করবে সে কিছু বুঝতে পারছিল না, এবং তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, সে কাইন্ড অফ টেন্সড ছিল এগুলো নিয়ে। তখন সে বলে যে
হেলেনকে এনে দাও, পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, গ্রিক মাইথোলজির সবচেয়ে সুন্দর মেয়ে পৃথিবীর হেলেনকে এনে দাও, এবং হেলেন আমার সাথে কিছু সুন্দর টাইম স্পেন্ড করুক। তখন মেফিস্টোফেলিস হেলেনকে তো আনতে পারে না, তো ও হেলেনের মতো নিজের রূপ ধারণ করে বিভিন্নভাবে ডক্টর ফস্টাসকে এন্টারটেন করে থাকে। এভাবে আস্তে আস্তে ডক্টর ফস্টাসের সময় ঘনিয়ে আসে এবং তার মৃত্যুর ঠিক তখন 1 ঘন্টা বাকি থাকে। তখন ডক্টর ফস্টাসের মানে খুব ভালোভাবে বোধোদয় হয় যে আমার এখন আসলে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া উচিত, আমি যা করেছি, এখন আমি লুসিফারকেও মানবো না, তার কথাও শুনবো না। আমি এখন যদি গডের কাছে ক্ষমা চাই, হয়তো আমি ক্ষমা চেয়ে আমার লাইফও ব্যাক করতে পারি, বা লাইফ ব্যাক না করতে পারলে আমি অ্যাটলিস্ট হেল যাব না, আমি হেভেনে যাব। তো সে ক্ষমা চাওয়ার প্রাণপণ চেষ্টা করতে থাকে এবং সে বাইবেলের কিছু উক্তি মানে মুখ দিয়ে বলতে চায়, কিন্তু শয়তানের অনুসারী হওয়ার পরে এবং শয়তানের আদেশ অনুযায়ী সব কাজ করার জন্য দেখা যাচ্ছে লুসিফারের মুখ একদম এরকম অবস্থা হয়ে যায়, সে শয়তানের পদাঙ্কন করতে করতে ওর মুখ থেকে কোনো একটা ভালো শব্দ বা বাইবেলের কোনো একটা রেসিটেশন তার মুখ থেকে আসছিল না, কোনো ভার্সেস আসছিল না। সে অনেক চেষ্টা করে, তখন ডক্টর ফস্টাসের অনেক কষ্ট হতে থাকে এবং সে কিছুই পারে না। তখন ঠিক এমন সময় লুসিফার অ্যাপিয়ার করে এবং তার সোল খুব বাজেভাবে তার ভিতর থেকে টেনে হিচড়ে নিংড়ে তাকে নিয়ে যায় এবং সে লুসিফারকে বলতে থাকে তখন, না আমি তোমার সাথে যাবো না, আমাকে তুমি মাফ করো, আমি তোমার সাথে যাবো না, আমি গডের সান্নিধ্য পেতে চাই, আমি গডের কাছে যেতে চাই, আমি হেভেনে যেতে চাই। কিন্তু তার কোনো কথা শোনা হয় না এবং ডক্টর ফস্টাসকে ফাইনালি মেরে ফেলা হয় এবং তার সোল হেলে নিয়ে যাওয়া হয়। তো গল্পটা এভাবে শেষ হয়ে যায়। তো বেসিক্যালি এই গল্পের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে শয়তানের পদাঙ্কন হলে বা শয়তানের অনুসারী হলে আমরা আমাদের লাইফ অনেক বাজেভাবে হ্যাম্পার করে ফেলি এভাবে করে, এবং যখন শেষ সময় আসে মানে মানুষের সব পাপের প্রায়শ্চিত্ত শেষ সময়ে এসে বুঝতে পারে এবং শেষ সময়ে এসে পাপের প্রায়শ্চিত্ত করতে চায়। এটা দ্বারা বেসিক্যালি গল্পটির দ্বারা এটাই বোঝানো হয়েছে যে মানুষ সারা জীবন নিজের মনের মতো আয়েশ করে বাজে কাজ করে বা যাই করুক না কেন সব কিছু করে যখন লাইফটাকে শেষ করে ফেলে, তখন সে কখনোই এই বোধোদয়টুকু তার মধ্যে হয় না যে আমি যা করছি তা আমার ভালোর জন্য হচ্ছে নাকি খারাপের জন্য হচ্ছে। কিন্তু যখনই মানুষের জীবনের শেষ সময় মানুষের মৃত্যুক্ষণ ঘনিয়ে আসে, তখনই মানুষ এটা উপলব্ধি করতে পারে যে আমার প্রত্যেকটা কাজ জীবনে অনেক ভুল ছিল, আমার সময়টাকে অনেক সুন্দরভাবে আরও যাপন করা উচিত ছিল, আমার জীবনটাকে সুন্দরভাবে যাপন করা উচিত ছিল, তাহলে হয়তো আমি একটা ভালো পরকাল পেতাম বা ভালো একটা মৃত্যু পেতাম। কিন্তু এটা মানুষ কখনোই বুঝতে পারে না। তখনই মানুষের মৃত্যু ঘনিয়ে আসে, যখন পাপের প্রায়শ্চিত্ত করার আর সময় থাকে না, তখন মানুষ এই ভুলগুলো বুঝতে পারে, ভুলগুলোর জন্য মাফ চায়। কিন্তু এই মাফ চাওয়ার সময়টুকুকে আমাদের জন্য যথেষ্ট, একবার ভেবে দেখবেন। তো সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। স্টে টিউন টু মাই চ্যানেল অ্যান্ড কিপ ওয়াচিং।